আসসালামু আলাইকুম। আরপিসি কর্তৃক আয়োজিত এসএসসি টেস্ট পেপার সলভিং কোর্সে তোমাদের সবাইকে স্বাগতম। তোমাদের সঙ্গে আছি আমি মাশরিফুর রহমান উৎস, পড়াশোনা করছি ঢাকা মেডিকেল কলেজে 4র্থ বর্ষে। তো আজকে আমরা শুরু করব জীববিজ্ঞান চ্যাপ্টার 13, যেটা হচ্ছে জীবের পরিবেশ, যে অধ্যায়টার নাম। এই চ্যাপ্টারটা অত একটা ইম্পর্টেন্ট না হলেও আমাদের শর্ট সিলেবাসে এটাকে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং এখান থেকে খুব বেশি না হলেও প্রতি বছরই দেখা যায় টুকটাক বিভিন্ন বোর্ডে প্রশ্ন এসে থাকে। তো এই চ্যাপ্টারে সমস্ত টাইপের সিকিউ এবং এমসিকিউ আজকে আমরা সলভ করব এবং ইনশাল্লাহ এই সিকিউ এবং এমসিকিউগুলো সলভ করার পরে আমরা যে কোনো টাইপের কোশ্চেনই হোক পরীক্ষায় আসলে অ্যান্সার করতে পারবো। তো আমরা দেরি না করে আমাদের পড়াশোনা শুরু করি। তো প্রথমেই যে টাইপের কোশ্চেনটা আমরা দেখতে পাচ্ছি, দেখো, বাস্তুতন্ত্র, এখানে হচ্ছে 3টা উপাদানের কথা বলা হয়েছে, বি ভৌত উপাদান এবং হচ্ছে গিয়ে সি। ঠিক আছে, আমাদের বি ভৌত উপাদান এবং হচ্ছে সি। বাস্তুতন্ত্র সম্পর্কে হচ্ছে আমরা পড়ে আসছি। বাস্তুতন্ত্র জিনিসটা হচ্ছে আমরা সবাই জানি জীবিত প্রাণী অর্থাৎ হচ্ছে লিভিং অর্গানিজম এবং হচ্ছে নন লিভিং অর্গানিজম অর্থাৎ হচ্ছে জড় বস্তু, এদের মধ্যকার যে আন্তঃসম্পর্ক বা মিথস্ক্রিয়া বা ইন্টারঅ্যাকশন, সেটাকেই হচ্ছে আমরা বলি বাস্তুতন্ত্র। অর্থাৎ জীব এবং জড়র মধ্যকার যে একটা আন্তঃসম্পর্ক, সেটাকে কিন্তু আমরা বাস্তুতন্ত্র বলি। এবং বইয়ের শুরুতেই কিন্তু বাস্তুতন্ত্রের 3টা উপাদানের কথা বলে দেওয়া আছে। সেটা হচ্ছে আমাদের জড় উপাদান, তারপর হচ্ছে ভৌত উপাদান এবং হচ্ছে জীবিত উপাদান। জড়, ভৌত উপাদান এবং হচ্ছে জীবিত উপাদান, এই 3টা উপাদান কিন্তু বাস্তুতন্ত্রের আমরা সবাই জানি। তো উদ্দীপকের বি এর উপাদান সমূহ ব্যাখ্যা করো। হ্যাঁ, আমাদের বি এর উপাদান সমূহকে কিন্তু ব্যাখ্যা করতে বলা হয়েছে। বি হচ্ছে, দেখেই বোঝা যাচ্ছে, বিটা হচ্ছে আমাদের জড় উপাদানের কথা বলা হয়েছে। হ্যাঁ, এবং বইয়ের শুরুতেই কিন্তু বলে দেওয়া আছে যে জড় উপাদানটাকেও কিন্তু আবার 2টা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে জৈব উপাদান আর একটা হচ্ছে অজৈব উপাদান। এটাও কিন্তু আমরা সবাই জানি যে জৈব উপাদান এবং হচ্ছে অজৈব উপাদান। ঠিক আছে, এবং জৈব উপাদানের মধ্যে কি কি আছে সেটা কি আমাদের বলে দেওয়া লাগবে? অবশ্যই। আমরা সবাই জানি যে জৈব উপাদানের অন্তর্ভুক্ত হচ্ছে যে মাটিতে প্রাপ্ত হিউমাস। হিউমাস মানে কি আমরা জানি, জীবের মৃতদেহ, যেটা হচ্ছে যে জীবের মৃতদেহ যখন হচ্ছে পচে যায়, পচে গিয়ে যখন মাটির সাথে মিশে যায়, সেটা কিন্তু জৈব সারে রূপান্তরিত হয়, যেটাকে আমরা বলি হিউমাস। এছাড়া এর মধ্যে কি কি আছে? ইউরিয়া আছে, হ্যাঁ, তারপর হচ্ছে মাটিতে প্রাপ্ত উপাদান, হ্যাঁ, আরো অসংখ্য উপাদান নিয়ে কিন্তু আমাদের জৈব উপাদানগুলো গঠিত। এছাড়া আছে কি অজৈব উপাদান। অজৈব উপাদানের মধ্যে কি আছে? আমাদের বায়ুতে প্রাপ্ত নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, এগুলা সমস্ত কিছু কিন্তু আমাদের অজৈব উপাদান। এছাড়া মাটিতেও কিন্তু বিভিন্ন ধরনের অজৈব উপাদান পাওয়া যায়। এটা নিয়ে কিন্তু আমাদের সমস্ত জড় উপাদানগুলা গঠিত। তাহলে বি এর উপাদান সমূহ ব্যাখ্যা করতে বললে আমরা কি কি ব্যাখ্যা করব? বি অর্থাৎ জড় উপাদানগুলা 2টা ভাগে বিভক্ত। একটা হচ্ছে অজৈব বস্তু সমূহ আর একটা হচ্ছে জৈব বস্তু সমূহ। জৈব বস্তুর আন্ডারে কি কি আছে? আমরা জানি মাটিতে প্রাপ্ত হিউমাস, তারপর হচ্ছে ইউরিয়া ইত্যাদি ইত্যাদি। এবং অজৈব বস্তু সমূহের মধ্যে কি কি আছে? কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন, নাইট্রোজেন, আরো অসংখ্য বায়ুতে প্রাপ্ত অজৈব উপাদান নিয়ে কিন্তু আমাদের গঠিত এই জিনিসগুলা। ঠিক আছে, তাহলে বি এর উপাদান সমূহ হচ্ছে আমরা ব্যাখ্যা করতে পারবো। উদ্দীপকে সি এর উপাদান ক্রিয়াশীল থাকায় বাস্তুতন্ত্র সচল থাকে, বিশ্লেষণ করো। আমরা সবাই জানি বাস্তুতন্ত্র 3টা ভাগে বিভক্ত। আমরা সবাই শুরুতেই বলছি যে জড় উপাদান, ভৌত উপাদান এবং জীবিত উপাদান। তাহলে বি যেহেতু হচ্ছে জড় উপাদান, তাহলে সি অবশ্যই হবে কি আমাদের জীবিত বা হচ্ছে যে জীবীয়, আমাদের যে উপাদানগুলো আছে বা জীবিত প্রাণীগুলো আছে সেগুলা। তাহলে উদ্দীপকে সি এর উপাদান ক্রিয়াশীল থাকে, বাস্তুতন্ত্র সচল থাকে। এটা উত্তর দেওয়াটা আসলে খুবই ইজি, যে সিটা হচ্ছে আমাদের জীবিত বস্তুসমূহ বা জীবিত প্রাণীসমূহ। এই জীবিত প্রাণীসমূহকে আবার 3টা ভাগে ভাগ করা যায়। কি কি ভাগ? একে হচ্ছে আমাদের উৎপাদক। উৎপাদক কারা? যারা হচ্ছে উদ্ভিদ এবং হচ্ছে যে বিভিন্ন শৈবাল সমূহ, যারা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে। অর্থাৎ একটা বাস্তুতন্ত্রের যে খাদ্যের সরবরাহ পুরাটাই কিন্তু সরবরাহ করে উৎপাদক যারা, তারা। তাহলে এই কারণে কিন্তু ওদেরকে আমরা কি বলি? উৎপাদক। কেন উৎপাদক বলি? কারণ তারা কিন্তু বাস্তুতন্ত্রের যে খাদ্যের মেইন সরবরাহটা, সেটা কিন্তু তারা উৎপাদন করে থাকে। উৎপাদকের পরে কারা আছে?
উৎপাদকের পরে আছে হচ্ছে আমাদের যেই কনজিউমার বা হচ্ছে যে ভোক্তা শ্রেণী, বা তোমাদের বইয়ের ভাষায় খাদক যারা, এই খাদককেও আবার কয়েকটা ভাগে ভাগ করা হয়। একে তো প্রথম শ্রেণীর খাদক, তারপর রয়েছে দ্বিতীয় শ্রেণীর খাদক, তারপর রয়েছে তৃতীয় শ্রেণীর খাদক বা সর্বোচ্চ খাদক। প্রথম শ্রেণীর খাদক কারা? যারা হচ্ছে উৎপাদক বা উদ্ভিদ সমূহ থেকে খাদ্য গ্রহণ করে জীবন ধারণ করে। দ্বিতীয় শ্রেণীর খাদক কারা? যারা হচ্ছে প্রথম শ্রেণীর খাদকগুলাকে ভক্ষণ করে জীবন ধারণ করে। আর তৃতীয় শ্রেণীর বা সর্বোচ্চ শ্রেণীর খাদক কারা? যারা দ্বিতীয় শ্রেণীর খাদককে খেয়ে তারপর হচ্ছে জীবন ধারণ করে। এই হচ্ছে খাদক শ্রেণী চলে গেল। আর একদম লাস্টে বাস্তুতন্ত্রের জীবীয় উপাদান সমূহের মধ্যে, জীবিত উপাদান সমূহের মধ্যে তিনটা ভাগে ভাগ করা হয় আমি বলছিলাম। প্রথমত হচ্ছে উৎপাদক, দ্বিতীয়ত হচ্ছে আমাদের খাদক, আর তৃতীয়ত হচ্ছে বিয়োজক। ভাইয়া বিয়োজক কি জিনিস? বিয়োজক হচ্ছে যারা মৃত জীবসমূহকে, কি বললাম, যারা মৃত জীবসমূহকে পচিয়ে মাটির সাথে মিশিয়ে দিতে বা পরিবেশে তাদের দেহের পুষ্টি উপাদানগুলোকে ফেরত দিতে সাহায্য করে, তারা হচ্ছে বিয়োজক। অর্থাৎ যারা মৃত জীবজন্তুকে পচাতে সাহায্য করে তারা হচ্ছে বিয়োজক। তাহলে তারা কারা কারা? এক হচ্ছে ব্যাকটেরিয়া, আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের ছত্রাক। ব্যাকটেরিয়া এবং ছত্রাক, এদেরকে আমরা বলে থাকি বিয়োজক। তাহলে ভাই চিন্তা করো যে প্রশ্নটা তোমাকে কি বলছে, যে সি এর উপাদান ক্রিয়াশীল থাকায় বাস্তুতন্ত্র সচল থাকে, বিশ্লেষণ করো। তাহলে সি হচ্ছে আমাদের জীবিত উপাদান সমূহ। তাহলে জীবিত উপাদান সমূহ থাকে বলেই কিন্তু আমাদের পরিবেশটা বা হচ্ছে বাস্তুতন্ত্রটা এতটা আমাদের কর্মক্ষম বা হচ্ছে আমাদের এতটা কর্মব্যস্ত থাকে সারাদিন, তাই না? কারণ হচ্ছে উৎপাদক হচ্ছে আমাদের খাদ্য উৎপাদন করে, উৎপাদক হচ্ছে আমাদের খাদ্য উৎপাদন করে, এবং সেই উৎপাদককে খায় হচ্ছে প্রথম শ্রেণীর খাদক। প্রথম শ্রেণীর খাদককে খেয়ে থাকে আবার দ্বিতীয় শ্রেণীর খাদক, দ্বিতীয় শ্রেণীর খাদককে খেয়ে থাকে তৃতীয় শ্রেণীর বা সর্বোচ্চ শ্রেণীর খাদক। এবং এই খাদক এবং উৎপাদক এরা যখন হচ্ছে মারা যায়, তখন হচ্ছে এদের দেহকে পচিয়ে মাটির সাথে মিশিয়ে দিতে সাহায্য করে হচ্ছে বিয়োজকরা। অর্থাৎ একটা বাস্তুতন্ত্রের মূল উপাদান কিন্তু জীবিত বস্তু সমূহ, জড় বস্তু এবং ভৌত উপাদান যারা, তারা কিন্তু জাস্ট এই জীবিত উপাদানগুলা বা জীবিত প্রাণীগুলার বেঁচে থাকার অনুষঙ্গ মাত্র, বেঁচে থাকার সহায়ক মাত্র। তবে বেঁচে থাকার সহায়ক হলে এরা কিন্তু মোটেও মূল উপাদান না বাস্তুতন্ত্রের। বাস্তুতন্ত্রটা টিকে আছে শুধুমাত্র কাদের জন্য? আমরা, অর্থাৎ জীবিত প্রাণী যারা, তাদের জন্য। আমাদের মধ্যকার যে হচ্ছে যে প্রতিযোগিতা, তারপর হচ্ছে যে কি একে অপরকে মানে হচ্ছে যে ভক্ষণ করার মাধ্যমে বা একে অপরকে খেয়ে ফেলার মাধ্যমে যে একটা নিষ্ঠুর একটা হচ্ছে আমাদের ইকোসিস্টেম বা হচ্ছে একটা নিষ্ঠুর একটা হচ্ছে আমাদের কি বলা যায় কর্মযজ্ঞ আমাদের মধ্যে বজায় থাকে, সেজন্যই কিন্তু আমাদের পৃথিবীতে এতটা কর্মচঞ্চল রয়েছে, অর্থাৎ বাস্তুতন্ত্রটা যে কারণে কিনা সচল রয়েছে। তাহলে অবশ্যই অবশ্যই সি এর যে উপাদান, অর্থাৎ জীবিত প্রাণীগুলো থাকার কারণেই বাস্তুতন্ত্রগুলো কিন্তু সচল রয়েছে। বা সোজাভাবে যদি আমরা অ্যান্সার দিতে চাই যে সচল মানে কি, যে চলাচল করতে পারে নাকি, তাহলে জীবিত প্রাণীরাই কিন্তু কেবলমাত্র চলাচল করতে পারে। আমরা জীবিত প্রাণীরা টিকে আছে বলেই কিন্তু আমাদের বাস্তুতন্ত্রটা সচল রয়েছে বা চলমান রয়েছে। আর তাছাড়া বি এর উপাদান, অর্থাৎ অজৈব উপাদান এবং জৈব উপাদান সমূহ কিংবা ভৌত উপাদান যদি আমরা বলি, যে বায়ু প্রবাহ, তাপমাত্রা, হ্যাঁ, তারপর হচ্ছে উচ্চতা, এরা কিন্তু কেউই সচল নয়, এরা জাস্ট আছে, এরা জড় উপাদান, এরা আছে। আমাদের বেঁচে থাকার অনুষঙ্গ অবশ্যই, আমাদের আমাদের জীবনকে হচ্ছে তারা টিকিয়ে রাখতে বা হচ্ছে যে সচল রাখতে সাহায্য করে, কিন্তু তারা নিজেরা কিন্তু সচল না। অর্থাৎ একটা বাস্তুতন্ত্রের মূল উপাদান কিন্তু আমাদের মতো জীবিত প্রাণী যারা, তারা। আশা করি বুঝতে পারছো। তাহলে এটার অ্যান্সারটা তুমি কিভাবে দিবা? সি এর যে উপাদান, সি অর্থাৎ কিনা জীবিত যে বস্তুসমূহ, জীবিত প্রাণীসমূহ, এটা হচ্ছে তিনটা ভাগে ভাগ করা যায়, যেটা আমি বললাম, উৎপাদক, খাদক এবং হচ্ছে বিয়োজক। এটা তিনটা লিখে সুন্দর মতো বর্ণনা করে তুমি লাস্টের প্যারায় 2-3 লাইনে তুমি হচ্ছে ব্যাখ্যা করে দিবা যে কেন আমরা আছি বলি, অর্থাৎ জীবিত প্রাণী সমূহ, জীবিত উপাদান সমূহ আছে বলেই যে বাস্তুতন্ত্র সচল আছে। এটা সুন্দর করে আমরা ব্যাখ্যা করে দিব। তো আশা করি বুঝতে পারছি। হ্যাঁ, তারপর দেখো আমরা নেক্সট প্রশ্নে চলে আসছি। উদ্দীপকের চিত্র এ তে উল্লিখিত বাস্তুতন্ত্রটি বর্ণনা করো। চিত্র এ তে একটা পুকুরের বাস্তুতন্ত্রের কথা বলা হয়েছে, একটা পুকুরের বাস্তুতন্ত্রের চিত্র দেওয়া হয়েছে। তো পুকুরের বাস্তুতন্ত্র তোমাদের বইয়ে খুব সুন্দর মতো উল্লেখ করে দেওয়া আছে যে পুকুরের বাস্তুতন্ত্রে কি থাকে?
আমরা সবাই জানি যে একটা বাস্তুতন্ত্রের যে জীবিত উপাদান সমূহ তাদেরকে 3টা ভাগে ভাগ করা যায়। কয়টা ভাগে ভাগ করা যায় ভাইয়া? 3টা ভাগে ভাগ করা যায়। প্রথমত উৎপাদক, অর্থাৎ যারা কিনা খাদ্য উৎপাদন করে থাকে, অর্থাৎ একটা বাস্তুতন্ত্রের যে একদম প্রাথমিক যে হচ্ছে প্রাণী বা জীবিত বস্তু সেটা হচ্ছে উৎপাদক, অর্থাৎ সবুজ উদ্ভিদ। তো সবুজ উদ্ভিদকে কেন আমরা উৎপাদক বলি? আগের প্রশ্নেও বলে আসছি যে তারা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে, দ্যাটস ওয়াই এদেরকে আমরা বলি উৎপাদক। তো এখানে এই বাস্তুতন্ত্রের, পুকুরের বাস্তুতন্ত্রের মধ্যে উৎপাদককে, উৎপাদক তোমাদের বইয়ে সুন্দর করে লিখে দেওয়া আছে। এই উৎপাদকটা হচ্ছে ফাইটোপ্ল্যাঙ্কটন, ফাইটোপ্ল্যাঙ্কটন, সবুজ শৈবাল এবং হচ্ছে জলজ উদ্ভিদ। কি বললাম? ফাইটোপ্ল্যাঙ্কটন, সবুজ শৈবাল এবং হচ্ছে জলজ উদ্ভিদ। তাহলে কি বললাম? আমাদের উৎপাদক কারা কারা আছে? উৎপাদক হচ্ছে ফাইটোপ্ল্যাঙ্কটন, সবুজ শৈবাল এবং জলজ উদ্ভিদ। ফাইটোপ্ল্যাঙ্কটন, সবুজ শৈবাল এবং হচ্ছে জলজ উদ্ভিদ। আচ্ছা, তারপর উৎপাদকের পর হচ্ছে কারা আছে? প্রথম শ্রেণীর খাদক, নাকি? তাহলে প্রথম শ্রেণীর খাদক কারা? প্রথম শ্রেণীর খাদক হচ্ছে আমাদের বিভিন্ন হচ্ছে মশার লার্ভা, জুওপ্ল্যাঙ্কটন, নাকি? মশার লার্ভা, জুওপ্ল্যাঙ্কটন এবং হচ্ছে কীটপতঙ্গ। মশার লার্ভা, জুওপ্ল্যাঙ্কটন এবং হচ্ছে কীটপতঙ্গ। তারপর কি আছে? তারপর হচ্ছে আমাদের তৃতীয় শ্রেণীর খাদক যারা, তারা আচ্ছা, তাহলে প্রথম স্তরের খাদক বললাম। আচ্ছা, দ্বিতীয় শ্রেণীর খাদক মনে বলা হয় নাই। দ্বিতীয় শ্রেণীর খাদক, প্রথম শ্রেণীর খাদক বললাম কি? মশার লার্ভা, জুওপ্ল্যাঙ্কটন এবং কীটপতঙ্গ। দ্বিতীয় শ্রেণীর খাদক হচ্ছে বিভিন্ন ছোট মাছ, ঠিক আছে? বিভিন্ন ছোট মাছ। তারপর হচ্ছে আর কি থাকতে পারে? ছোট মাছের পাশাপাশি ব্যাঙাচি বা ব্যাং, ঠিক আছে? ছোট মাছ, ব্যাং, এগুলো হচ্ছে আমাদের দ্বিতীয় শ্রেণীর খাদকের অন্তর্গত। তারপর তৃতীয় শ্রেণীর খাদকের অন্তর্গত কারা? তো আমরা শুরুতে বললাম উৎপাদক হচ্ছে পুকুরের বাস্তুতন্ত্রের উৎপাদক কারা? যে সবুজ শৈবাল, তারপর হচ্ছে ফাইটোপ্ল্যাঙ্কটন, তারা। প্রথম শ্রেণীর খাদক কারা? জুওপ্ল্যাঙ্কটন, তারপরে মশার লার্ভা, বিভিন্ন কীটপতঙ্গ, এরা। দ্বিতীয় শ্রেণীর খাদক পড়লাম আমরা ছোট মাছ, ব্যাং, এরা। তাহলে এই ছোট মাছ, ব্যাং, এদেরকে হচ্ছে কে খাবে? যারা হচ্ছে এর চেয়েও বড় মাছ আছে। মানে জিনিসটা বোঝার চেষ্টা করো। প্রথমত হচ্ছে আমরা বললাম উৎপাদককে হচ্ছে কারা খাবে? প্রথম শ্রেণীর খাদক, অর্থাৎ কিনা ওই যে ফাইটোপ্ল্যাঙ্কটন, তারপর হচ্ছে বিভিন্ন ফাইটোপ্ল্যাঙ্কটন, তারপর হচ্ছে যে হচ্ছে সবুজ উদ্ভিদগুলা, এরা হচ্ছে আমাদের উৎপাদক। এরপর আছে প্রথম শ্রেণীর খাদক, যারা হচ্ছে উৎপাদককে খাবে। তারপর প্রথম শ্রেণীর খাদক বা হচ্ছে যে এদেরকে খাবে ছোট মাছ, ব্যাং, এগুলা। আর ছোট মাছ, ব্যাং এদেরও যারা খাবে তাদেরকে আমরা বলবো তৃতীয় শ্রেণীর খাদক। তৃতীয় শ্রেণীর খাদকে তাহলে কে খাবে? ছোট মাছ, ব্যাং, এদেরকে খাবে হচ্ছে বড় মাছ যেগুলা, ফর এক্সাম্পল শোল, তারপর হচ্ছে কি আমাদের বোয়াল, ঠিক আছে? শোল, বোয়াল এবং হচ্ছে আমাদের কি বক। বক কিন্তু আমাদের ছোট বড় সব ধরনের মাছ খায়, আমরা সবাই জানি এটা, তাই না? তাহলে আশা করি বুঝতে পারছো তোমরা যে একটা পুকুরের বাস্তুতন্ত্রে উৎপাদক হচ্ছে কারা? উৎপাদক হচ্ছে ফাইটোপ্ল্যাঙ্কটন, সবুজ শৈবাল, এরা। প্রথম শ্রেণীর খাদক হচ্ছে যারা হচ্ছে আমাদের জুওপ্ল্যাঙ্কটন এবং হচ্ছে বিভিন্ন কীটপতঙ্গ, মশার লার্ভা, এরা হচ্ছে প্রথম শ্রেণীর খাদক, যারা হচ্ছে উৎপাদককে খাবে। এরপর আছে দ্বিতীয় শ্রেণীর খাদক, যে ছোট মাছ, ব্যাং ইত্যাদি ইত্যাদি, যারা হচ্ছে প্রথম শ্রেণীর খাদককে খাবে। তারপর একদম লাস্টে আছে আমাদের তৃতীয় শ্রেণীর খাদক, যারা হচ্ছে শোল, বোয়াল মাছ এবং বক, এদেরকে হচ্ছে খাবে, ঠিক আছে? তাহলে তৃতীয় শ্রেণীর খাদক যারা, তারা হচ্ছে শোল, বোয়াল মাছ, বক এবং হচ্ছে ভেটকি মাছ, তোমাদের বইয়ে আরো একটা মাছের নাম দেওয়া আছে। তারা হচ্ছে দ্বিতীয় শ্রেণীর যারা খাদক, ছোট মাছ, ব্যাং,
এদেরকে কিন্তু খাবে। তাহলে এরাই কিন্তু তৃতীয় শ্রেণীর খাদক, যারা শোল, বোয়াল, বক, এরা কিন্তু সর্বোচ্চ শ্রেণীর খাদক এবং আমাদের পুকুরের বাস্তুতন্ত্র কিন্তু এখানেই শেষ হয়ে যায়। এছাড়া আরো আছে, আমরা জানি যে একটা বাস্তুতন্ত্রের জীবিত উপাদান সমূহের মধ্যে উৎপাদক এবং খাদক ছাড়াও আরেকটা শ্রেণী ছিল, তারা হচ্ছে কি বিয়োজক, আমরা সবাই জানি। এবং বিয়োজক পৃথিবীর সকল বাস্তুতন্ত্রের সেম। আমরা জানি বিয়োজক কারা, যারা হচ্ছে মৃতদেহগুলোকে গলায় ফেলে, মৃতদেহগুলোকে পচাইতে সাহায্য করে। তাহলে মৃতদেহগুলোকে পচাইতে সাহায্য করে সব সময় একই শ্রেণীর দুইটা অর্গানিজম বা দুইটা জীব, তা এক হচ্ছে ব্যাকটেরিয়া, দ্বিতীয়ত হচ্ছে ছত্রাক। ঠিক আছে, তাহলে বিয়োজক কারা কারা, একদম লাস্টে আসবে আমাদের বিয়োজক। বিয়োজক হচ্ছে কারা, ব্যাকটেরিয়া এবং হচ্ছে ছত্রাক। বিয়োজক হচ্ছে আমাদের ব্যাকটেরিয়া এবং ছত্রাক। শেষ। তাহলে একটা পুকুরের বাস্তুতন্ত্রে আমাদের কি কি থাকবে? হ্যাঁ, একটা পুকুরের বাস্তুতন্ত্রে তাহলে উৎপাদক হবে ফাইটোপ্লাঙ্কটন এবং সবুজ শৈবাল। প্রথম শ্রেণীর খাদক কারা হবে? প্রথম শ্রেণীর খাদক হবে জুওপ্লাঙ্কটন, বিভিন্ন কীটপতঙ্গ এবং মশার লার্ভা। দ্বিতীয় শ্রেণীর খাদক কারা হবে? বিভিন্ন ছোট মাছ এবং হচ্ছে ব্যাং বা ব্যাঙাচি, এরা। তৃতীয় শ্রেণীর বা সর্বোচ্চ স্তরের খাদক হবে কারা? বড় মাছগুলা, যেগুলো হচ্ছে দ্বিতীয় শ্রেণীর খাদক, অর্থাৎ ছোট মাছগুলাকে খাবে। তারা কারা? শোল মাছ, বোয়াল মাছ, ভেটকি মাছ এবং বক। এছাড়া একদম লাস্টে আমরা বলবো বিয়োজকদের কথা, যারা হচ্ছে বিভিন্ন মৃতদেহকে পচিয়ে ফেলবে বা হচ্ছে যে মাটির সাথে মিশে যেতে সাহায্য করবে, তারা হচ্ছে ব্যাকটেরিয়া এবং ছত্রাক। শেষ। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো, ক্লিয়ার হয়েছে। আচ্ছা, এবার দেখো, খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন করছে, এম চিত্রে সংগঠিত আন্তঃক্রিয়াটি ব্যাখ্যা করো। এম চিত্রে সংগঠিত আন্তঃক্রিয়াটি ব্যাখ্যা করতে বলছে। এম চিত্রে কি দেওয়া আছে? এই জিনিসটা তোমরা যারা বই পড়ছো তোমরা সবাই দেখছো এই চিত্রটা। এম চিত্রটা হচ্ছে একটা মিউচুয়ালিজম বর্ণনা করা হয়েছে এখানে। আমরা জানি যে যারা সবাই বই পড়ছি আমরা সবাই দেখছি যে অন্তঃক্রিয়ার কথা বলা আছে, বিভিন্ন প্রাণী সমূহের মধ্যে যে অন্তঃক্রিয়া সেটা বর্ণনা করা আছে। আন্তঃক্রিয়া হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে ধনাত্মক আন্তঃক্রিয়া, একটা হচ্ছে ঋণাত্মক আন্তঃক্রিয়া। ধনাত্মক আন্তঃক্রিয়া জিনিসটা কি? যে তুমি আমাকে কিছু দিবে, বদলে আমিও তোমার থেকে কিছু নিব। ধনাত্মক আন্তঃক্রিয়াটা হচ্ছে এমন যে দুইটা প্রাণী বা দুইটা প্রজাতির প্রাণী পরস্পরের সাথে এমন ভাবে সম্পর্কিত থাকে যে এক প্রজাতি আরেক প্রজাতিকে উপকার দেয় বা হচ্ছে সাহায্য করে, বদলে সেও তার থেকে কিছু সাহায্য নেয় বা উপকার নেয়। এটাই হচ্ছে ধনাত্মক আন্তঃক্রিয়া। এবং ধনাত্মক আন্তঃক্রিয়াকে আমরা দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে মিউচুয়ালিজম, একটা হচ্ছে কমেন্সালিজম। ঠিক আছে, একটা হচ্ছে মিউচুয়ালিজম, একটা হচ্ছে কমেন্সালিজম। তাহলে মিউচুয়ালিজম, এটা হচ্ছে মিউচুয়ালিজমের আন্ডারে হচ্ছে পড়ে। এই ছবিটার মধ্যে কি দেখা যাচ্ছে? যে একটা মূলের মধ্যে, একটা শিম জাতীয় বা লিগুমিনাস উদ্ভিদের মূলের মধ্যে কিছু গুটি বা নডিউল, কিছু গুটি বা এই যে গুটি গুটি কিছু বস্তু দেখা যাচ্ছে। এই গুটি গুটি বস্তুগুলোর মধ্যে কে থাকে? একটা বিশেষ টাইপের ব্যাকটেরিয়া থাকে যার নাম হচ্ছে রাইজোবিয়াম। একটা বিশেষ টাইপের ব্যাকটেরিয়া থাকে যার নাম হচ্ছে রাইজোবিয়াম। তো এই রাইজোবিয়ামটা কি করে? এই উদ্ভিদের মূলের মধ্যে অবস্থান করে এই উদ্ভিদকে নাইট্রোজেন সংবন্ধনে সাহায্য করে। এই উদ্ভিদকে নাইট্রোজেন সংবন্ধনে সাহায্য করে। ওই নাইট্রোজেন দিয়ে উদ্ভিদটা কি করে? ওই নাইট্রোজেন দিয়ে উদ্ভিদটা আমিষ জাতীয় বা প্রোটিন জাতীয় খাদ্য তৈরি করে এবং সেই খাদ্যের কিছু অংশ এই ব্যাকটেরিয়াটা তাকে দিয়ে দেয়। তো এটাই হচ্ছে আমাদের মিউচুয়ালিজমের অন্তর্গত একটা ধনাত্মক আন্তঃক্রিয়া। তো আশা করি বুঝতে পারছি। যে আবার বলি আমি প্রক্রিয়াটা, যে রাইজোবিয়াম নামক একটা ব্যাকটেরিয়া, তারা লিগুমিনাস বা শিম জাতীয়, লিগুমিনাস মানে হচ্ছে শিম জাতীয় উদ্ভিদ, শিম, তারপরে মটরশুঁটি, ছোলা, এদেরকে বলা হয় লিগুমিনাস উদ্ভিদ। এদের মূলে কিছু গুটি তৈরি করে তার মধ্যে এই ব্যাকটেরিয়াগুলো অবস্থান করে, রাইজোবিয়াম ব্যাকটেরিয়া। তো অবস্থান করে তাকে কি উপকার দেয়? এই ব্যাকটেরিয়া, রাইজোবিয়াম ব্যাকটেরিয়াগুলা এই লিগুমিনাস উদ্ভিদের মূলের মধ্যে নাইট্রোজেন সংবন্ধনে সাহায্য করে। নাইট্রোজেন সংবন্ধন বলতে বাতাস থেকে নাইট্রোজেন ধরে এনে এদেরকে সরবরাহ করে। তো এই নাইট্রোজেন সরবরাহ করার কারণে উদ্ভিদটার কি উপকার হয়? সে এই নাইট্রোজেনগুলা দিয়ে আমিষ জাতীয় খাদ্য তৈরি করতে পারে।
সেই আমিষ জাতীয় খাদ্যের কিছু অংশ হচ্ছে এই রাইজোবিয়াম ব্যাকটেরিয়াগুলোকে সরবরাহ করা হয়। ঠিক আছে, তাহলে তাহলে কে কার থেকে কেমন উপকার পাচ্ছে? উদ্ভিদটা উপকার পাচ্ছে যে সে এই ব্যাকটেরিয়াগুলোর থেকে নাইট্রোজেন সরবরাহ পাচ্ছে। যে নাইট্রোজেনটা তাকে যে নাইট্রোজেনের সরবরাহ নিতে তাকে অনেক বেগ পাইতে হইতো, সে সহজেই এই ব্যাকটেরিয়াগুলোর মাধ্যমে সে নাইট্রোজেনটা পেয়ে যাচ্ছে। বদলে তাহলে এই যে একটা উপকার পাচ্ছে, তাহলে বদলে তাকে কি উপকার ফেরত দিচ্ছে? যে বদলে তাকে তার তৈরি করা খাদ্যের কিছু ভাগ এই ব্যাকটেরিয়াগুলোকে দিচ্ছে। তাহলে ব্যাকটেরিয়া উদ্ভিদকে দিল নাইট্রোজেনের সরবরাহ, আর বদলে উদ্ভিদটা ব্যাকটেরিয়াকে কি ফেরত দিচ্ছে? খাদ্যের সরবরাহ। মানে তুমি কিছু উপকার দিলে, বদলে কিছু উপকার ফেরত পেলে। এটাই হচ্ছে ধনাত্মক অন্তক্রিয়ার অন্তর্গত মিউচুয়ালিজম। তাহলে এই যে প্রক্রিয়াটা আমরা পড়লাম মাত্র, এই অন্তক্রিয়াটার নাম হচ্ছে মিউচুয়ালিজম, যেটা একটা ধনাত্মক অন্তক্রিয়ার মধ্যে পড়ে। আশা করি বুঝতে পারছি আমরা সবাই। শেষ। চিত্র এক্স এর পরিপ্রেক্ষিতে একটা শক্তি পিরামিড ব্যাখ্যা করো। চিত্র এক্স এর পরিপ্রেক্ষিতে একটা শক্তি পিরামিড ব্যাখ্যা করতে বলা হয়েছে আমাদের। তো চিত্র এক্স এ হচ্ছে আমরা কি দেখতে পাচ্ছি? তো চিত্র এক্স এ আমরা দেখতে পাচ্ছি একটা সূর্য এখানে দেখা যাচ্ছে। হ্যাঁ, এই সূর্য থেকে হচ্ছে আমাদের শক্তি সরবরাহ করা হচ্ছে এই উদ্ভিদগুলাকে। তারপর সেই উদ্ভিদগুলা এখানে অবশ্যই সূর্যের আলোর সাহায্যে উদ্ভিদগুলা খাদ্য তৈরি করছে। খাদ্য তৈরি করার পর এখানে চিত্র এক্স এ আমরা দেখতে পাচ্ছি একটা সূর্য। হ্যাঁ, সে হচ্ছে শক্তি সরবরাহ করছে এই সবুজ উদ্ভিদটাকে। সেই সবুজ উদ্ভিদটা সূর্যের সরবরাহকৃত শক্তি দিয়ে সে খাদ্য উৎপাদন করছে। তারপর এই খাদ্য উৎপাদন করার পর এই উদ্ভিদটা থেকে খাদ্য সংগ্রহ করছে একটা ঘাসফড়িং। হ্যাঁ, সেই ঘাসফড়িংকে তখন হচ্ছে যে আমাদের খেয়ে নিচ্ছে একটা ব্যাঙ। ঠিক আছে, এই ব্যাঙকে তারপর হচ্ছে খাচ্ছে একটা সাপ। হ্যাঁ, তারপর সাপকে হচ্ছে খাচ্ছে এদিকে একটা ঈগল। এই ছবিটা দিয়ে কিন্তু এটা বর্ণনা করা হয়েছে। তাহলে আমরা কি কি দেখলাম? হ্যাঁ, আমাদের হচ্ছে প্রথমে একটা সূর্য দেখাচ্ছে, তারপর দেখলাম আমরা সূর্য থেকে শক্তি নিয়ে আমাদের খাদ্য তৈরি করছে। সূর্য থেকে শক্তি নিয়ে খাদ্য তৈরি করছে হচ্ছে আমাদের সবুজ উদ্ভিদ। সবুজ উদ্ভিদ থেকে খাদ্য সংগ্রহ করছে ব্যাঙ। ব্যাঙ থেকে হচ্ছে আমাদের ব্যাঙকে খেয়ে হচ্ছে যে আমাদের তার নিজের খাদ্যের চাহিদা মেটাচ্ছে সাপ, এবং সাপকে খেয়ে নিজের খাদ্যের চাহিদা মেটাচ্ছে হচ্ছে ঈগল। তাহলে এখানে শক্তি পিরামিডের মধ্যে সবার নিচে কি অবস্থিত? শক্তি পিরামিডের মধ্যে এখানে সবার নিচে কি অবস্থিত? আমাদের সবুজ উদ্ভিদ, নাকি? এই যে যদি একটা পিরামিড বানাই আমরা, সবুজ উদ্ভিদ। তারপর সবুজ উদ্ভিদ থেকে খাদ্য সংগ্রহ করছে কি আমাদের ঘাসফড়িং। ঘাসফড়িং এ খাচ্ছে হচ্ছে আমাদের ব্যাঙ। ব্যাঙকে খাচ্ছে হচ্ছে আমাদের সাপ। সাপকে খাচ্ছে হচ্ছে আমাদের একটা ঈগল। তাহলে এই যে আমরা একটা শক্তি পিরামিড বানিয়ে ফেললাম, যে সবুজ উদ্ভিদ তার থেকে হচ্ছে খাদ্য সংগ্রহ করছে ঘাসফড়িং। ঘাসফড়িং থেকে খাদ্য সংগ্রহ করছে ব্যাঙ। ব্যাঙ থেকে খাদ্য সংগ্রহ করছে সাপ। সাপ থেকে খাদ্য সংগ্রহ করছে ঈগল। এবং আমরা জানি যে একটা শক্তি পিরামিডের বরাবর যত উপরে যাব আমরা, তত কিন্তু শক্তির পরিমাণ কমতে থাকবে। একটা শক্তি পিরামিডের হচ্ছে আমরা যত বরাবর উপরে যাব, শক্তির পরিমাণটা কিন্তু তত কমতে থাকবে। এবং কি পরিমাণ কমবে? আমরা জানি খাদ্য পিরামিডের, শক্তি পিরামিডের এক স্তর থেকে তার উপরের স্তরে গেলে 90% শক্তি কিন্তু তাপ শক্তি হিসাবে বের হয়ে যায়। 90% শক্তি তাপ শক্তি হিসাবে অপচয় হয়ে যায়। মাত্র 10% শক্তি কিন্তু উপরের ধাপে সঞ্চারিত হয়। তাহলে এটার সবার নিচে যেই শক্তি পিরামিডের সবার নিচে যে অবস্থান করে, তার শক্তি যদি 100 হয়, সে তার থেকে খাদ্য সংগ্রহ করেছে যে ঘাসফড়িং, সে কিন্তু পুরোপুরি 100% শক্তি পাবে না, সে পাবে মাত্র 10%। কারণ একটু আগে আমি বললাম শক্তি পিরামিডের এক স্তর থেকে আরেক স্তরে যাওয়ার সময় 90% শক্তি কিন্তু তাপ শক্তি হিসাবে অপচয় হয়ে যায়। তাহলে সে মাত্র ঘাসফড়িং শক্তি পাবে মাত্র
10%। আর ঘাস ফড়িং থেকে ব্যাঙে যখন শক্তিটা স্থানান্তরিত হবে তখন আরো 90% শক্তি কিন্তু অপচয় হয়ে যাবে। তাহলে ঘাস ফড়িং থেকে ব্যাঙে যাওয়ার সময় কি পরিমাণ শক্তি হচ্ছে যে আমাদের যাবে, 10-এর মাত্র 10%। তাহলে 10% হচ্ছে কত, মাত্র 1% যাবে। এই ব্যাঙকে যখন আবার সাপ ভক্ষণ করবে তখন তাতে কয় পার্সেন্ট যাবে, 0.1%। সাপকে যখন ঈগল খাবে তখন তাতে কত পার্সেন্ট শক্তি যাবে, মাত্র 0.01%, মাত্র 0.01%। ঠিক আছে, তাহলে এই শক্তি পিরামিডটাই কিন্তু আমরা একে দেখাই দিব ইনশাল্লাহ। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো তোমরা। আচ্ছা, শক্তি পিরামিডের সাহায্যে উপরিউক্ত চিত্রের শক্তি প্রবাহ বিশ্লেষণ করো। এখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি একটা খাদ্য জালের ব্যাপার দেওয়া হয়েছে, খাদ্য জালের একটা চিত্র দেওয়া হয়েছে। ঠিক আছে, যে এই যে আমাদের ঘাস থেকে হচ্ছে খাদ্য সংগ্রহ করে ঘাস ফড়িং, ঘাস ফড়িংকে খায় হচ্ছে ছোট পাখি, পাখিকে খায় হচ্ছে আমাদের ঈগল। হ্যাঁ, এখানে একটা খাদ্য জালের মধ্যে আমরা জানি মাল্টিপল খাদ্য শৃঙ্খল থাকে, তো এটা একটা খাদ্য শৃঙ্খল দেখাইলাম। আরেকটা খাদ্য শৃঙ্খল হতে পারে ঘাস খায় হচ্ছে কীট পতঙ্গ, কীট পতঙ্গকে খায় হচ্ছে ব্যাঙকে খায় হচ্ছে সাপকে খায় আবার ঈগল। আবার ঘাস খায় হচ্ছে খরগোশ, হ্যাঁ খরগোশকে খায় হচ্ছে সাপকে খায় হচ্ছে ঈগল। আবার আরেকটা খাদ্য শৃঙ্খল হইতে পারে ঘাস খায় হচ্ছে কীট পতঙ্গকে খায় হচ্ছে টিকটিকিকে খায় হচ্ছে আবার ঈগল। মাল্টিপল খাদ্য শৃঙ্খল কিন্তু এখানে আছে। তাহলে আমরা যে কোনো একটা খাদ্য শৃঙ্খল বেছে নিয়ে আমরা কিন্তু শক্তি প্রবাহ বিশ্লেষণ করতে পারি। তাহলে এই পুরা খাদ্য জাল থেকে যদি আমরা একটা শক্তি প্রবাহ বানাইতে পারি, একটা শক্তি পিরামিড বানাইতে পারি, তাহলে ব্যাপারটা কেমন হবে আমরা যদি একটু দেখি। যে সবার নিচে হচ্ছে কে থাকবে, ঘাস, তাই না, কারণ ঘাস হচ্ছে উৎপাদক। আচ্ছা, তারপর ঘাসের পরে হচ্ছে ঘাসকে কে খাবে, ঘাসকে যারা যারা খাবে আমরা সবার নাম কিন্তু ঘাসের উপরের পরবর্তী ধাপে কিন্তু লিখে দিব। তাহলে ঘাসকে কে খাবে, ঘাস ফড়িং, তারপর হচ্ছে কীট পতঙ্গ, তারপর হচ্ছে খরগোশ। ঠিক আছে, খরগোশ। আচ্ছা, আমি একটু বড় করে আঁকি এটা, যেহেতু এখানে জায়গা হচ্ছে না। আচ্ছা, সবার নিচে থাকবে তাহলে ঘাস। ঠিক আছে, তার উপরের স্তরে কে থাকবে, আমাদের ঘাস ফড়িং, তারপর হচ্ছে কীট পতঙ্গ, তারপর হচ্ছে খরগোশ। ঘাস ফড়িং, কীট পতঙ্গ এবং হচ্ছে খরগোশ, এই তিনটা জিনিস থাকবে। তারপর হচ্ছে কে থাকবে, তারপর হচ্ছে আমরা অবস্থান দিব ব্যাঙ, তারপর হচ্ছে টিকটিকি এবং ছোট পাখি। ঠিক আছে, ব্যাঙ, টিকটিকি এবং ছোট পাখি, জাস্ট পাখি লিখি। হ্যাঁ, তোমরা আশা করি বুঝে নিবে বাকিটা। ব্যাঙ, টিকটিকি, পাখি, এটা আমরা কি দিলাম, 3 নাম্বার স্তর খাদ্য পিরামিডের বা শক্তি পিরামিডের 3 নাম্বার স্তর। সবার নিচের স্তরে কে আছে, ঘাস, তার উপরের স্তরে কে আছে, ঘাস ফড়িং, কীটপতঙ্গ এবং হচ্ছে খরগোশ, তার উপরের স্তরে কে আছে, ব্যাঙ, টিকটিকি এবং হচ্ছে পাখি। তাহলে 3 নাম্বার স্তর পর্যন্ত কিন্তু আমরা চলে আসছি, ব্যাঙ, টিকটিকি, পাখি। তারপরে চতুর্থ স্তরে হচ্ছে কে থাকবে, সাপ, এবং সর্বোচ্চ স্তরে কে থাকবে আমরা সবাই জানি যে সাপকে খাবে অর্থাৎ কিনা ঈগল। ঠিক আছে, যে সাপকে খাবে অর্থাৎ ঈগল। এই তো, তাহলে এই হচ্ছে একটা শক্তি পিরামিড। তাহলে যদি আমি শক্তির প্রবাহটা বিশ্লেষণ করে দিতে চাই বা শক্তির প্রবাহটা পাশে লিখে দিতে চাই, তাহলেও হবে যে একদম সবার নিচে ঘাস যে বা উৎপাদক যে, তার শক্তি কত থাকবে, 100% থাকবে। তার শক্তি যদি 100 হয়, সে ঘাসকে যে খাবে অর্থাৎ উৎপাদককে যে খাবে, তাতে তার কাছে কত পার্সেন্ট শক্তির সরবরাহ যাবে, মাত্র 10%। বাকি 90% কিন্তু তাপ শক্তি হিসাবে পরিবেশে মিলায় যাবে। তাহলে 100 থেকে মাত্র 10% কিন্তু পরবর্তী ধাপে যাবে। তার পরবর্তী ধাপে কত পার্সেন্ট যাবে, 1%। তার পরবর্তী ধাপে কত পার্সেন্ট যাবে, 0.1%। আর সর্বোচ্চ ধাপে কত পার্সেন্ট যাবে, 0.1-এরও মাত্র 10% যাবে, অর্থাৎ 0.01% শক্তি কিন্তু সর্বোচ্চ ধাপে যাবে। তো এই হচ্ছে একটা শক্তি পিরামিড, এই খাদ্য জাল থেকে আমরা কিন্তু বানাই ফেললাম, খুবই ইজি।
দেখতে মনে হয় অনেক হিজিবিজি, কিন্তু শক্তি পিরামিড যখন হচ্ছে আমাদের বিশ্লেষণ করতে বলবে, শক্তির প্রবাহ যখন বিশ্লেষণ করতে বলবে, তখন কিন্তু আমরা ইজিলি এই ছবিটা আঁকায় দিয়ে পরীক্ষায় বর্ণনা করে দিয়ে আসতে পারবো। এবং ইনশাল্লাহ এই শক্তি পিরামিডটা শুধুমাত্র চিত্রটা দিয়ে দিলে আমরা ফুল মার্কস পেয়ে যাব, আর কোনো কিছু তেমন লিখতে হবে না আমাদের। ঠিক আছে? আচ্ছা, উদ্দীপকের 3 নং খাদ্য শৃঙ্খলটি কেন একটি অসম্পূর্ণ খাদ্য শৃঙ্খল ব্যাখ্যা করো। ব্যাখ্যা করতে বলছে। তাহলে 3 নাম্বার খাদ্য শৃঙ্খলটাতে কি দিছে? ছোট মাছ, তাকে খায় হচ্ছে বড় মাছ, বড় মাছকে খায় হচ্ছে বাজ পাখি। তাহলে এক নজর দেখেই আমরা বলে দিতে পারতেছি যে কেন এই খাদ্য শৃঙ্খলটা অসম্পূর্ণ। এই খাদ্য শৃঙ্খলটা অসম্পূর্ণ কারণ হচ্ছে এখানে কোনো উৎপাদক নাই। খেয়াল করে দেখো, এখানে কোনো উৎপাদক নাই। ছোট মাছটা অবশ্যই কাউকে না কাউকে খেয়ে জীবন ধারণ করে, কারণ খাদ্য ছাড়া কিন্তু কেউ বাঁচতে পারে না। তাহলে অবশ্যই ছোট মাছ কাউকে না কাউকে খাবে। ছোট মাছ নর্মালি কি খায়? ছোট ছোট শৈবাল যেগুলা, ফাইটোপ্লাঙ্কটন যাদের বলি, তাদের খায়। তারপর সবুজ উদ্ভিদ যেগুলা, সবুজ জলজ উদ্ভিদ যেগুলা, সেগুলাকে খায়। ছোটখাটো কীট পতঙ্গ, তারপরে মশার লার্ভা, এগুলা খেয়ে জীবন ধারণ করে। কিন্তু এখানে কিন্তু কোনো উৎপাদকের নাম দেওয়া হয় নাই। এখানে শুধুমাত্র ছোট মাছ হচ্ছে প্রথম শ্রেণীর খাদক, বড় মাছ হচ্ছে দ্বিতীয় শ্রেণীর খাদক, এবং বাজ পাখি কিন্তু সর্বোচ্চ শ্রেণীর খাদক। তাহলে শুধুমাত্র খাদকদের নাম কিন্তু এই খাদ্য শৃঙ্খলটাতে দেওয়া হয়েছে, কোনো উৎপাদক কিন্তু এই খাদ্য শৃঙ্খলে নাই। তাহলে কোনো উৎপাদক ছাড়া আমরা জানি খাদ্য শৃঙ্খল কখনোই সম্পূর্ণ হয় না। অবশ্যই কোনো না কোনো উৎপাদক লাগবে, কারণ উৎপাদকই কিন্তু শক্তির প্রধান উৎস। ঠিক আছে? উৎপাদক সূর্যের আলোর সাহায্যে খাদ্য তৈরি করে থাকে, নিজের খাদ্য নিজে তৈরি করে থাকে, এবং তার থেকেই আস্তে আস্তে কি খাদ্যগুলা পরবর্তী খাদকগুলাতে যায়, এবং সেই সূর্যের আলো থেকে যেই পরিমাণ শক্তিটা তৈরি করা হইলো সেটাই কিন্তু আস্তে আস্তে পরবর্তী ধাপে প্রবাহিত হইতে থাকে। তাহলে এখানে যেহেতু কোনো উৎপাদকের নাম দেওয়া হয় নাই, তাহলে এই খাদ্য শৃঙ্খলটা অসম্পূর্ণ। উৎপাদক ছাড়া কখনোই কোনো খাদ্য শৃঙ্খল সম্পূর্ণ হইতে পারে না। ঠিক আছে? আশা করি বুঝতে পারছো তোমরা। আচ্ছা, এম এর উপস্থিতিতে, হ্যাঁ, এম এর উপস্থিতিতে এক্স ইকোসিস্টেমটি চলমান থাকা সম্ভব কি? যুক্তি দাও। ঠিক আছে? এম এর উপস্থিতিতে এক্স ইকোসিস্টেমটি চলমান থাকা সম্ভব কিনা সেই যুক্তি দিতে বলছে। ঠিক আছে? তাহলে এমটা হচ্ছে কি বলতো? এম হচ্ছে এটা একটা গাছ বা হচ্ছে উৎপাদক। ঠিক আছে? তাহলে উৎপাদক ছাড়া ইকোসিস্টেম কখনোই চলমান থাকতে পারে না। একটা উৎপাদক ছাড়া, হ্যাঁ, কখনোই কিন্তু ইকোসিস্টেম চলমান থাকতে পারে না। কারণ উৎপাদক কি করে? উৎপাদক সূর্যের আলোর সাহায্যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় নিজের খাদ্য নিজে তৈরি করে। আর উৎপাদক যেই খাদ্যটা তৈরি করে, সূর্যের আলোর সাহায্যে যেই পরিমাণ শক্তি সে খাদ্যের মধ্যে সংরক্ষিত রাখে বা খাদ্যের মধ্যে সঞ্চয় করে, যেই পরিমাণ শক্তি, সেই শক্তিটাই কিন্তু আস্তে আস্তে খাদ্য পিরামিডের উপরের স্তরগুলোতে প্রবাহিত হয়। তাহলে উৎপাদক ছাড়া না কোনো পরিমাণ শক্তি সঞ্চিত হবে খাদ্যের মধ্যে, না কোনো খাদ্য তৈরি হবে, না সেই খাদ্য বা সেই পুষ্টিটা আমাদের খাদক সমূহের মধ্যে সঞ্চারিত হইতে থাকবে। তার মানে উৎপাদক ছাড়া ইকোসিস্টেমটি কখনোই চলমান থাকবে না। উৎপাদক ছাড়া কি হবে আমি বলি, যে আমরা জানি উৎপাদককে কে খায়? উৎপাদককে খায় হচ্ছে প্রথম শ্রেণীর খাদক, যারা তৃণভোজী, নাকি? ধরা যাক যে ঘাস খেয়ে জীবন ধারণ করে কারা? গরু। তারপর হচ্ছে গরুকে কারা খায়? গরু, ছাগল, এগুলা। এদেরকে কারা খায়? এদেরকে আমরা মানুষরা খাই, নাকি? তাহলে যদি ঘাস যদি না থাকে বা লতা পাতা যদি না থাকে, বা এরা যদি খাদ্য তৈরি করতে না পারে, অর্থাৎ উৎপাদক যদি পুরাপুরি পৃথিবী থেকে বিলীন হয়ে যায়, তাহলে কি হবে? তৃণভোজী প্রাণী যারা, অর্থাৎ গরু, ছাগল বলো, হরিণ বলো একটা জঙ্গলের মধ্যে, বা হচ্ছে মাছ বলো, হ্যাঁ, বিভিন্ন ছোট মাছ যারা হচ্ছে কি বিভিন্ন শৈবাল বা ছোট ছোট জলজ উদ্ভিদ থেকে হচ্ছে খাদ্য সংগ্রহ করে থাকে, এরা কেউই কিন্তু বাঁচবে না। এরা সিম্পলি মরে যাবে, এরা সিম্পলি মারা যাবে বা বিলুপ্ত হয়ে যাবে। কেন? কারণ উৎপাদকই কিন্তু খাদ্যের প্রথম শ্রেণীর খাদক যারা, তাদের খাদ্যের মেইন সোর্স, তাদের খাদ্যের প্রধান উৎস। তাহলে উৎপাদক যদি টিকে না থাকে, তাহলে প্রথম শ্রেণীর খাদক যারা আছে তারাও টিকে থাকতে পারবে না। তাহলে প্রথম শ্রেণীর খাদক যদি টিকে না থাকতে পারে, তাহলে কি হবে? দ্বিতীয় শ্রেণীর খাদকও টিকে থাকবে না। দ্বিতীয় শ্রেণীর খাদক যদি টিকে না থাকে, তাহলে কি হবে? তৃতীয় শ্রেণীর খাদকরাও বিলুপ্ত হয়ে যাবে। এইভাবে দেখা যাবে যে পৃথিবীতে যতগুলা খাদ্য শৃঙ্খল আছে, মানে পুরো পৃথিবীরই তো আসলে একটা ইকোসিস্টেম, তাই না? পুরো পৃথিবীর যেখানেই তাকাই না কেন আমরা, পুকুর বলো, জলাশয় বলো, হ্যাঁ, ডাঙা বলো, তারপরে আকাশের যেসব পাখিরা বলো,
প্রত্যেকে কিন্তু কোনো না কোনো ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্রের অংশ। তাহলে উৎপাদক কিন্তু সকল বাস্তুতন্ত্র বা সকল ইকোসিস্টেমের একদম প্রাথমিক ধাপ বা সবচেয়ে নিচের ধাপ। তাহলে উৎপাদকই যদি না থাকে তাহলে আস্তে আস্তে উপরের ধাপগুলোও বিলুপ্ত হতে থাকবে। এইভাবে দেখা যাবে যে পৃথিবীর সমস্ত বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম বিলুপ্ত হয়ে যাবে এবং আলটিমেটলি পুরা পৃথিবীতে জীবের অস্তিত্বই কিন্তু হুমকির মুখে পড়বে। তাহলে এই কথাগুলাই আমরা সুন্দর করে লিখে দিব, মানে খুবই ইজি কোশ্চেনটা, লজিক্যালি আমরা ব্যাখ্যা করবো আস্তে আস্তে যে উৎপাদককে খেয়ে জীবন ধারণ করে প্রথম শ্রেণীর খাদক, তাকে খেয়ে জীবন ধারণ করে দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণীর খাদক। তাহলে উৎপাদকই যদি না থাকে তাহলে প্রথম শ্রেণীর খাদক টিকবে না, আলটিমেটলি দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণীর খাদকরাও টিকে থাকতে পারবে না, কারণ এরা প্রত্যেকেই একে অপরের উপর নির্ভরশীল, একে অপরকে খেয়ে জীবন ধারণ করে। ক্লিয়ার? আশা করি তোমরা সবাই বুঝতে পারছো, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা এরপর কি লিখছে, এম ও এন এর জীব দ্বারা সৃষ্ট খাদ্য শৃঙ্খল ব্যাখ্যা করো। এম কি আর এন কি? এম হচ্ছে একটা কেঁচো, হ্যাঁ, এন হচ্ছে আমাদের কি, এন হচ্ছে আমাদের মশা, ডেঙ্গু ভাইরাস এবং হচ্ছে মানুষ, ঠিক আছে? এম ও এন এর জীব দ্বারা সৃষ্ট খাদ্য শৃঙ্খল ব্যাখ্যা করো। তাহলে এম এর খাদ্য শৃঙ্খল কোনটা? এটা তোমাদের বইয়ে আছে, বইয়ে বিভিন্ন ধরনের খাদ্য শৃঙ্খলের কথা বলা হয়েছে, যে এটা হচ্ছে এনটা হচ্ছে বেসিক্যালি যে পরজীবী খাদ্য শৃঙ্খল, ঠিক আছে, আর এনটা হচ্ছে মৃতজীবী খাদ্য শৃঙ্খল। তাহলে দুইটাই দেখাই দিই আমি। তো এম এ বেসিক্যালি যে খাদ্য শৃঙ্খলটা দেখানো হয়েছে যে মৃত জীব জন্তু, ঠিক আছে, মৃত জীবকে খেয়ে জীবন ধারণ করে হচ্ছে আমাদের ছত্রাক, ঠিক আছে, এই ছত্রাককে খেয়ে আবার জীবন ধারণ করে কেঁচো, ঠিক আছে? তো খুবই ইজি একটা খাদ্য শৃঙ্খল, যে মৃত জীব এদেরকে পচাইতে সাহায্য করে বা এদেরকে গলিয়ে বা পচিয়ে খাদ্য সংগ্রহ করে হচ্ছে ছত্রাক, আবার ছত্রাককে খেয়ে নিজের খাদ্যের চাহিদা মিটিয়ে থাকে কেঁচো। তাহলে এটা একটা কি ধরনের খাদ্য শৃঙ্খল? মৃতজীবী খাদ্য শৃঙ্খল। কেন? কারণ এই খাদ্য শৃঙ্খলে উৎপাদক হচ্ছে একটা মৃত জীব, এই জন্য এটা হচ্ছে মৃতজীবী খাদ্য শৃঙ্খল। আর এনটাও তোমরা জানো বা বুঝতে পারছো হয়তো, বা এটাও বইয়ে আছে, এটা হচ্ছে একটা পরজীবী খাদ্য শৃঙ্খল। যেমন যে মানুষের রক্ত খেয়ে জীবন ধারণ করে কে? মশা, আমরা সবাই জানি। আর মশাকে অ্যাটাক করে বা মশার পৌষ্টিকতন্ত্রে অবস্থান করে পুষ্টি সরবরাহ করে, মানে পুষ্টি সংগ্রহ করে কে? ডেঙ্গু ভাইরাস। তাই মানুষ, মশা, ডেঙ্গু, এটাই হচ্ছে একটা পরজীবী খাদ্য শৃঙ্খল। বোঝা গেছে? তাহলে খুবই ইজি দুইটা, এটা হচ্ছে মৃতজীবী খাদ্য শৃঙ্খল, এটা হচ্ছে পরজীবী খাদ্য শৃঙ্খল। মৃতজীবী খাদ্য শৃঙ্খল কেন বলা হয়েছে? কারণ এখানে মৃত জীবকে গলিয়ে বা পচিয়ে খাদ্য সংগ্রহ করে হচ্ছে কি আমাদের ছত্রাক, মৃত দেহ থেকে খাদ্য সংগ্রহ করে, আর ছত্রাক থেকে বা ছত্রাককে খেয়ে জীবন ধারণ করে হচ্ছে কেঁচো। এই জন্য এটা একটা মৃতজীবী খাদ্য শৃঙ্খল। আর এই খাদ্য শৃঙ্খলটা কি? মানুষকে কামড় দিয়ে বা মানুষ থেকে রক্ত চুষে নিয়ে জীবন ধারণ করে হচ্ছে মশা, আর মশার থেকে হচ্ছে আমাদের মশার উপর পরজীবী হয়ে বা মশার উপর নির্ভর করে জীবন ধারণ করে হচ্ছে ডেঙ্গু, ঠিক আছে? আমরা হয়তোবা ভাবি যে শুধু ডেঙ্গু হচ্ছে শুধুমাত্র মানুষের উপরই হচ্ছে অ্যাটাক করে বা মানুষের উপরই হচ্ছে পরজীবী হিসেবে জীবন ধারণ করে, কিন্তু এটা আসলে ভুল। কারণ হচ্ছে ডেঙ্গু শুধুমাত্র মানুষের উপরে না, আসলে মশার উপরও কিন্তু আক্রমণ করে, তারা মশার উপর পরজীবী হয়ে মশা থেকে খাদ্য সংগ্রহ করে বা খাদ্য শোষণ করে তারা কিন্তু জীবন ধারণ করে থাকে। অর্থাৎ মানুষের রক্ত হচ্ছে যে চুষে নিয়ে জীবন ধারণ করে হচ্ছে মশা, আর মশা থেকে হচ্ছে খাদ্য শোষণ করে জীবন ধারণ করে হচ্ছে ডেঙ্গু। তাহলে মানুষ, মশা, ডেঙ্গু, এটা হচ্ছে একটা পরজীবী খাদ্য শৃঙ্খল। পরজীবী কেন? কারণ মানুষের উপর একরকম পুরোপুরি ডিপেন্ডেন্ট হয়ে বা মানুষের রক্তের উপর পুরোপুরি ডিপেন্ডেন্ট কিন্তু মশা, আর মশার উপর কিন্তু পুরোপুরি ডিপেন্ডেন্ট হচ্ছে ডেঙ্গু। তাহলে এটা এই খাদ্য শৃঙ্খলটা পুরোপুরি হচ্ছে একটা পরজীবী খাদ্য শৃঙ্খল। বুঝতে পারছো? আচ্ছা, ও এর পুষ্টি এবং শক্তি প্রবাহ কিরকম হবে তা বিশ্লেষণ করো। ও হচ্ছে একটা শিকারজীবী খাদ্য শৃঙ্খল।
শিকারজীবী খাদ্য শৃঙ্খল এতক্ষণ আমরা সবাই পড়ে আসছি, তাই না? যে আসলে পৃথিবীতে যতগুলা খাদ্য শৃঙ্খল আছে এই মৃতজীবী আর পরজীবী খাদ্য শৃঙ্খল বাদ দিয়ে সবগুলোই কিন্তু শিকারজীবী খাদ্য শৃঙ্খল, তাই না? যে সবুজ উদ্ভিদ থেকে খাদ্য সংগ্রহ করে কে? ঘাস ফড়িং। একটা এক্সাম্পল দিচ্ছি, ঘাস ফড়িং থেকে খাদ্য সংগ্রহ করে হচ্ছে ব্যাঙ, মানে ঘাস ফড়িংকে খেয়ে মানে খাদ্যের যোগান পায় হচ্ছে ব্যাঙ, ব্যাঙকে খায় হচ্ছে সাপ, সাপকে খায় হচ্ছে ঈগল। তাহলে এটা একটা শিকারজীবী খাদ্য শৃঙ্খলের উদাহরণ। তাহলে এখানে পুষ্টির প্রবাহটা কিরকম? চক্রাকার। কি ধরনের চক্রাকার ভাইয়া? যে এই ঘাস ফড়িং হচ্ছে যে ঘাস খেয়ে জীবন ধারণ করে, আবার ঘাস ফড়িংকে খায় হচ্ছে ব্যাঙ, ব্যাঙকে খায় হচ্ছে সাপ, সাপকে খায় হচ্ছে ঈগল। এবং ঈগলটা যখন মারা যায় আলটিমেটলি, ঈগলটা হচ্ছে যে সারা জীবন ধরে হচ্ছে সে সাপ শিকার করার পর আলটিমেটলি একটা টাইমে গিয়ে মারা যায়। তাহলে তখন ওই ঈগলটাকে পচিয়ে বা ঈগলটার হচ্ছে যে দেহকে মাটির সাথে মিশিয়ে দিতে সাহায্য করে কারা? যারা বিয়োজক আছে তারা, ছত্রাক এবং হচ্ছে ব্যাকটেরিয়া। এরা ঈগলটার যে মৃতদেহ সেটাকে মাটির সঙ্গে মিশিয়ে দিতে সাহায্য করে। এবং ঈগল সারা জীবন ধরে যে পরিমাণ পুষ্টি উপাদান সংগ্রহ করেছে, সে মারা যাওয়ার পর ছত্রাক এবং ব্যাকটেরিয়ার সহযোগিতায় সেগুলো আবার মাটিতে ফিরে আসে বা আবার মাটিতে ব্যাক যায়। মাটিতে যখন হচ্ছে ঈগলের পুষ্টি উপাদানগুলা পুরোপুরি মিশে যায়, তখন সেই পুষ্টি উপাদানগুলোকে আবার গ্রহণ করে খাদ্য হিসাবে বিভিন্ন উদ্ভিদ। আমরা সবাই জানি উদ্ভিদ তার পুষ্টি উপাদান সমূহ মাটি থেকে সংগ্রহ করে, বা উদ্ভিদের পুষ্টি উপাদানগুলো মাটি থেকে সরবরাহিত হয়। তাহলে এই যে যে পুষ্টি উপাদানগুলো সেগুলো আলটিমেটলি আবার কার কাছে ব্যাক গেল? সবুজ উদ্ভিদের কাছে। অর্থাৎ যেই সবুজ উদ্ভিদ থেকে খাদ্য শৃঙ্খলটা বা পুষ্টির প্রবাহটা শুরু হয়েছিল, যে সবুজ উদ্ভিদকে খাবে হচ্ছে কি ঘাস ফড়িং, তাহলে পুষ্টির প্রবাহটা, পুষ্টির সরবরাহটা সবুজ উদ্ভিদ থেকে প্রথমে ঘাস ফড়িংয়ে যায়, তারপরে ঘাস ফড়িংকে খাওয়ার মাধ্যমে ওই পুষ্টিগুলা ব্যাঙে যায়, ব্যাঙকে ভক্ষণ করার মাধ্যমে সেই একই পুষ্টি উপাদানগুলা সাপে যায়, সাপকে খাওয়ার মাধ্যমে একই পুষ্টি উপাদানগুলা ঈগলে যায়। আর ঈগল যখন হচ্ছে মারা যায়, সেম পুষ্টি উপাদানগুলো আবার মাটিতে ফিরে আসে, সেই মাটি থেকে আবার পুষ্টি উপাদানগুলো আবার হচ্ছে যে সংগ্রহ করে কে? সবুজ উদ্ভিদ। তাহলে দেখো, যেই পুষ্টি উপাদানের প্রবাহটা, যেই পুষ্টির প্রবাহটা সবুজ উদ্ভিদ থেকে শুরু হয়েছিল, ঈগলের মারা যাওয়ার কারণে সেই পুষ্টি উপাদানগুলা আবার মাটিতে ব্যাক এসে আবার কিন্তু সেটা সবুজ উদ্ভিদে চলে গেল। অর্থাৎ এটা কিন্তু একটা চক্রাকার প্রবাহ ঘটতেছে, সবুজ পুষ্টির একটা চক্রাকার প্রবাহ ঘটতেছে। আশা করি বুঝতে পারছি। আর শক্তির প্রবাহটা কিরকম? শক্তির প্রবাহটা কিন্তু একমুখী। যদিও পুষ্টির প্রবাহটা হচ্ছে চক্রাকার, যে সবুজ উদ্ভিদ থেকে ঘাস ফড়িং, ঘাস ফড়িং থেকে সাপ, সাপ থেকে ব্যাঙ, ব্যাঙ থেকে ঈগল, ঈগল মারা যাওয়ার পর সেই পুষ্টি উপাদানগুলা মাটি থেকে আবার কিন্তু সবুজ উদ্ভিদ সংগ্রহ করে নিচ্ছে। অর্থাৎ সবুজ উদ্ভিদ থেকেই শুরু, আবার সবুজ উদ্ভিদেই শেষ। ঠিক আছে? তাহলে পুষ্টির প্রবাহটা কিন্তু এখানে চক্রাকার, আর শক্তির প্রবাহ কিন্তু একমুখী। কিভাবে একমুখী? যে আমরা সবাই জানি শক্তির পিরামিড আমরা সবাই পড়ছি, যে একদম সবার নিচে শক্তির পিরামিডের সবচেয়ে নিম্ন অবস্থানে যে অবস্থান করে তার শক্তি কিন্তু 100% থাকে, আর তার চেয়ে এক ধাপ উপরে থাকে 10%, তারও এক ধাপ উপরে থাকে হচ্ছে 1%, আর সর্বোচ্চ স্তরে যে থাকে তাতে থাকে 0.1%। অর্থাৎ তুমি মানে শক্তির পিরামিডের যত উপরের দিকে যাবা, তোমার শক্তির প্রবাহটা কিন্তু বা শক্তির পরিমাণটা কিন্তু আস্তে আস্তে 90% করে কমতে থাকবে। বা যেই পরিমাণ শক্তি তোমার হচ্ছে পিরামিডের সবচেয়ে নিম্ন স্তরে ছিল, যত এক ধাপ করে আগাবে তত হচ্ছে 90% করে তোমার শক্তির পরিমাণটা কমতে থাকবে। অর্থাৎ শক্তির পরিমাণটা কিন্তু একদম সর্বোচ্চ স্তরে গিয়ে প্রায় শূন্যের কাছাকাছি চলে আসে। তাহলে তোমার শক্তির প্রবাহটা কিন্তু চক্রাকার হচ্ছে না, এই শক্তিটা কিন্তু প্রত্যেক স্তরে কিছু না কিছু অপচয় হয়ে যাচ্ছে। তাহলে প্রত্যেক স্তরে যদি শক্তির অপচয় হয়, সেটা কোনোভাবেই কিন্তু চক্রাকার হওয়া সম্ভব না শক্তির প্রবাহটা। তাহলে শক্তির প্রবাহ কিন্তু একমুখী। কেন একমুখী? কারণ প্রত্যেক ধাপে কিছু পরিমাণ শক্তি, 90% শক্তি কিন্তু অপচয় হয়ে যাচ্ছে, মাত্র 10% শক্তি পরবর্তী ধাপে যাচ্ছে। তাহলে শক্তির প্রবাহ কিন্তু একমুখী। আর পুষ্টির প্রবাহ চক্রাকার, আগেই বলে ফেলছি। ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। ঠিক আছে? তো আমরা এমসিকিউতে চলে আসছি। বাস্তুতন্ত্রে শক্তির প্রবাহ কিরকম? একমুখী। আমি অলরেডি বলে ফেলছি, বাস্তুতন্ত্রে শক্তির প্রবাহ হচ্ছে একমুখী, এটা কখনো ভুলবা না।
শক্তির প্রবাহ একমুখী, কিন্তু পুষ্টির প্রবাহ চক্রাকার। সবাই মনে রাখবা এটা। আচ্ছা, তারপর দেখো আমাদের কোন পরভোজী উপাদান পানিতে ভাসমান থাকে? কোন পরভোজী উপাদান পানিতে ভাসমান থাকে? ঠিক আছে, তো পরভোজী উপাদান পানিতে ভাসমান থাকে, এটা হচ্ছে আমাদের কোন পরভোজী উপাদান পানিতে ভাসমান থাকে? হ্যাঁ, তাহলে এটা হচ্ছে আমাদের জুওপ্ল্যাঙ্কটন। জুওপ্ল্যাঙ্কটন কিন্তু পানিতে ভাসমান থাকে। ঠিক আছে, আমরা জানি প্ল্যাঙ্কটন জাতীয় যারা তারা কিন্তু পানিতে ভাসমান থাকে। হ্যাঁ, প্ল্যাঙ্কটন জাতীয় যারা তারা সবাই হচ্ছে পানিতে ভাসমান থাকে, এবং এই ফাইটোপ্ল্যাঙ্কটন যারা তারা হচ্ছে উদ্ভিদ জাতীয় ভাসমান, আর জুওপ্ল্যাঙ্কটন যারা তারা কিন্তু প্রাণী জাতীয় ভাসমান প্রাণী। ঠিক আছে, তাহলে ফাইটোপ্ল্যাঙ্কটন উদ্ভিদ জাতীয় হয়, সে কিন্তু নিজের খাদ্য নিজে তৈরি করতে পারতেছে, কিন্তু জুওপ্ল্যাঙ্কটন এরা কিন্তু প্রাণী, তাই প্রাণীরা মাত্রই আমরা জানি নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না। তাহলে জুওপ্ল্যাঙ্কটন যারা তারা কিন্তু এমন টাইপের প্রাণী, পরভোজী প্রাণী যারা কিন্তু ভাসমান থাকে। প্ল্যাঙ্কটন মাত্রই ভাসমান থাকে। প্ল্যাঙ্কটন হচ্ছে দুইটা টাইপের, ফাইটো আর জুও। এর মধ্যে ফাইটোপ্ল্যাঙ্কটন যারা তারা উদ্ভিদ জাতীয়, দ্যাটস ওয়াই নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে, আর জুওপ্ল্যাঙ্কটন যারা তারা প্রাণী জাতীয়, দ্যাটস ওয়াই নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না, অর্থাৎ কিনা তারা পরভোজী হয়। ঠিক আছে, আচ্ছা, জিনগত বৈচিত্র্যের কারা, দেখা যাচ্ছে না কেন? আচ্ছা, জিন সংগঠনের বৈচিত্র্যের কারণে কোন বৈচিত্র্য দেখা যায়? আচ্ছা, জিন সংগঠনের বৈচিত্র্যের কারণে হচ্ছে আমাদের বংশগতীয় বৈচিত্র্য দেখা যায়। ঠিক আছে, ছবিটা এখানে প্রশ্নটা পুরোপুরি দেখা যাচ্ছে না, বাট বোঝা যায় জিন সংগঠনের বৈচিত্র্যের কারণে কোন বৈচিত্র্য দেখা যায়। আমরা সবাই জানি জিন সংগঠনের বৈচিত্র্যের কারণে হচ্ছে বংশগতীয় বৈচিত্র্য দেখা যায়। ঠিক আছে, শেষ প্রায়। আচ্ছা, বাস্তুতন্ত্রের পুষ্টির প্রবাহ হচ্ছে চক্রাকার। আমরা সবাই জানি বাস্তুতন্ত্রের পুষ্টির প্রবাহ চক্রাকার, কিন্তু শক্তির প্রবাহ হচ্ছে একমুখী। হ্যাঁ, শক্তির প্রবাহ একমুখী। বাস্তুতন্ত্রের ভৌত উপাদান কোনটি? বাস্তুতন্ত্রের ভৌত উপাদান হচ্ছে তাপমাত্রা। তাপমাত্রা, উচ্চতা এবং হচ্ছে বায়ু প্রবাহ, এগুলো হচ্ছে বাস্তুতন্ত্রের ভৌত উপাদান। হ্যাঁ, আচ্ছা, ছাগল কোন শ্রেণীর খাদক? ছাগল ঘাস খেয়ে জীবন ধারণ করে। তো যারা হচ্ছে তৃণভোজী বা যারা উৎপাদক থেকে খাদ্য সংগ্রহ করে তারা হচ্ছে প্রথম শ্রেণীর খাদক। ওকে, আচ্ছা, নিচের কোনটি বিয়োজক? বিয়োজক কারা হয়? বিয়োজক হয় ব্যাকটেরিয়া এবং ছত্রাক। এখানে পেনিসিলিয়াম এবং ইকোলাই। পেনিসিলিয়ামটা হচ্ছে ছত্রাক, ইকোলাই হচ্ছে ব্যাকটেরিয়া। তাহলে ক এবং গ উভয়ই হবে। ঠিক আছে, আচ্ছা, নিচের কোনটি শিকারজীবী খাদ্য শৃঙ্খল? শিকারজীবী খাদ্য শৃঙ্খল এক নজর দেখলেই বোঝা যায়। হ্যাঁ, গোলপাতা, হরিণ, বাঘ, এটা হবে নিঃসন্দেহে শিকারজীবী খাদ্য শৃঙ্খল। পরজীবী এবং মৃতজীবী খাদ্য শৃঙ্খল সবসময়ই অসম্পূর্ণ থাকে নিচের কোনটির অনুপস্থিতির কারণে? ঠিক আছে, কোনটা অনুপস্থিত থাকার কারণে পরজীবী এবং মৃতজীবী খাদ্য শৃঙ্খল অসম্পূর্ণ থাকে? উৎপাদকের অনুপস্থিতির কারণে, তাই না? আমরা সিকিউ সলভ করার সময় এটা হচ্ছে দেখে আসছি। আচ্ছা, তাহলে উৎপাদকের অনুপস্থিতির কারণে। খাদ্য শিকল কয় প্রকার? খাদ্য শিকল হচ্ছে আমরা বেসিক্যালি দেখে আসছি আমাদের বই অনুসারে 3 প্রকার: পরজীবী খাদ্য শিকল বা মৃতজীবী খাদ্য শিকল এবং হচ্ছে শিকারজীবী খাদ্য শিকল। তাহলে ওই হিসাবে 3 প্রকার। ঠিক আছে, আচ্ছা, মৃত্যুর পর সব জীবের শক্তি গ্রহণ প্রক্রিয়া কিরূপ হয়? মৃত্যুর পর সব জীবের শক্তি গ্রহণ প্রক্রিয়া হচ্ছে আমাদের থেমে যায়, তাই না? সব জীবের শক্তি গ্রহণ প্রক্রিয়া থেমে যায় মৃত্যুর পর, এটা বলার অপেক্ষা রাখে না। শস্য, ইঁদুর, সাপ, বাজ পাখি। ঠিক আছে, এখানে শস্যের মধ্যে মোট সঞ্চিত শক্তি 1000 কিলো ক্যালোরি হলে প্রতি ধাপে 80% শক্তি কমে গেলে বাজ পাখিতে কত কিলো ক্যালোরি শক্তি সঞ্চিত হবে? ঠিক আছে, তো এখানে হচ্ছে শস্যে যদি 1000 কিলো ক্যালোরি হয়, হ্যাঁ, প্রতি ধাপে যদি 80% কমে যায়, তাহলে ইঁদুরে হচ্ছে 80% গিয়ে কত পার্সেন্ট থাকবে? 20%। তাহলে 1000-এর 20% হচ্ছে কত? 200 নাকি? 1000-এর 20% হচ্ছে 200। তা 200-র আবার 20% হচ্ছে সাপে আসবে 40। 40-এর 20% হচ্ছে 8, তাই না? তাহলে এটা হচ্ছে 8% হচ্ছে বাজ পাখিতে যাবে। খুবই ইজি। ঠিক আছে, 8% বাজ পাখিতে যাবে। কোনটি ঋণাত্মক আন্তঃক্রিয়া? খুবই ইজি কোশ্চেন। আমরা জানি কমেনজালিজম এবং কম্পিটিশন। কমেনজালিজম মোটেও কিন্তু ঋণাত্মক আন্তঃক্রিয়া না, এটা ধনাত্মক, তাহলে এটা বাদ।
তাহলে 2 এবং 3 হবে আনসার। না না সরি, 2 ও 3 কিন্তু মানে কোশ্চেনই নাই, তাহলে আরো দেখতে হবে। এক্সপ্লয়টেশন এবং হচ্ছে কম্পিটিশন, এটা কিন্তু মাস্ট ঋণাত্মক আন্তঃক্রিয়া। অ্যান্টিবায়োসিস, মিউচুয়ালিজম, এর মধ্যে মিউচুয়ালিজম তো জীবনও হবে না, ঠিক আছে? তাহলে 3 ও বাদ, তাহলে 1 আর 3 বাদ, শুধুমাত্র 2 হচ্ছে, 2 হচ্ছে আনসার। আচ্ছা, পুষ্টি প্রবাহে প্রথম স্তরের খাদক কোনটি? পুষ্টি প্রবাহে প্রথম স্তরের খাদক হচ্ছে যারা তৃণভোজী, তারা সবাই জানে, ঠিক আছে? তারপর উকুন এবং মানুষের মধ্যে কোন ধরনের আন্তঃক্রিয়া বিদ্যমান? উকুন মানুষের মধ্যে কোনো ধরনের ধনাত্মক আন্তঃক্রিয়া বিদ্যমান নাই, কারণ উকুন শুধুমাত্র মানুষের ক্ষতিই করে, ঠিক আছে? মানুষকে কোনো উপকার দেয় না। তাহলে এটা নিঃসন্দেহে হবে শোষণ, ঠিক আছে? অ্যান্টিবায়োসিস তো হবে না, কারণ মানুষকে মেরে ফেলার মতো সক্ষমতা উকুনের নাই, সে জাস্ট হচ্ছে মানুষের মাথা থেকে রক্ত শোষণ করে, তাই না? তাহলে এটা শোষণ হবে। আচ্ছা, কোনটি প্রথম স্তরের খাদক? প্রথম স্তরের খাদক সবসময় জুওপ্লাঙ্কটন হয়, তাই না? পুকুরের বাস্তুতন্ত্রে এটা আমরা দেখছি, জুওপ্লাঙ্কটন হবে। পুকুরের বাস্তুতন্ত্রে ব্যাং কোন স্তরের অন্তর্গত? ব্যাং কোন স্তরের অন্তর্গত আমরা দেখছিলাম। প্রথম স্তরের অন্তর্গত ছিল হচ্ছে যে আমাদের বিভিন্ন মশার লার্ভা, তারপর হচ্ছে জুওপ্লাঙ্কটন, হ্যাঁ। তাহলে দ্বিতীয় স্তরের খাদকের মধ্যে ছিল বিভিন্ন ছোট মাছ, ব্যাং, হ্যাঁ। তাহলে দ্বিতীয় স্তরের খাদকের আন্ডারে কিন্তু ছিল আমাদের ব্যাং, যেটা সেটা, ঠিক আছে? তাহলে দ্বিতীয় স্তরের আন্ডারে। উৎপাদকের বৈশিষ্ট্য কোনটি? উৎপাদক মাত্রই স্বভোজী হয়, কারণ উৎপাদক নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে। একটি ব্যাঙের ওজন 200 গ্রাম, এটি সারা দিনে কি পরিমাণ পোকামাকড় খেতে পারে? ঠিক আছে, ব্যাঙের ওজন, সে সারা দিনে নিজের ওজনের সমান পোকামাকড় খেতে পারে, তাই না? এটা আমরা জানি। হরিণ এবং বাঘ কোন জীব বৈচিত্র্যের অন্তর্গত? হরিণ এবং বাঘ আলাদা প্রজাতি, তাহলে এটা প্রজাতিগত জীব বৈচিত্র্যের অন্তর্গত, মনে থাকবে? আচ্ছা, তাহলে এই হচ্ছে আমাদের আজকের পড়া ছিল এইটুকুই। আমরা সমস্ত টাইপের সিকিউ এবং এমসিকিউ সলভ করে দিলাম চ্যাপ্টার 13 এর। আশা করা যায় এখান থেকে যে ধরনের কোশ্চেনই আসুক তোমরা অ্যান্সার করতে পারবে পরীক্ষার হলে। এবং এই চ্যাপ্টারটা খুবই ইজি, এটার উপর আসলে মানে পড়া অনেক কম বইয়ে, এবং হচ্ছে সিকিউ এমসিকিউ আসলে খুব বেশি টাইপের নাই। একটু তোমরা হচ্ছে যে এফোর্ট দিলেই কিন্তু এই চ্যাপ্টার থেকে সমস্ত ধরনের কোশ্চেন অ্যান্সার করতে পারবে। তো আজকে এই পর্যন্তই, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে অন্য কোনো চ্যাপ্টারের ভিডিও নিয়ে। সবাইকে আসসালামু আলাইকুম।